আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, এই প্যান্ডেমিকে সুস্থ আছেন। আজকে আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, ডেভিডসনের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিকস গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। এখানে আমার সাথে আপনাদের আগেও হয়তো কোনো না কোনোভাবে কথা হয়েছে, দেখা হয়েছে। আমি ডক্টর তাহমিদুর রহমান, আমি এমডি নেফ্রোলজি, ফেজ বি রেসিডেন্ট, বিএসএমইউ। সো গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে শুরু করছি। গ্লোমেরুলোনেফ্রাইটিস বলতে আমরা দুইটা সিনড্রোমকে বুঝি মেইনলি। একটা হলো যে নেফ্রোটিক সিনড্রোম, আর একটা হলো নেফ্রাইটিক সিনড্রোম। ও সিনড্রোম এন্ড আই সিনড্রোম, দুটার মধ্যে কিছু বেসিক মিল থাকলেও কিছু বেসিক ডিফারেন্সও আছে। এই কারণে দুই ধরনের সিনড্রোমে চলে গেছে। এই গ্লোমেরুলোনেফ্রাইটিস বুঝতে হলে ডেভিডসনের এই ছকটা অবশ্যই লাগবে, খুবই ইম্পর্ট্যান্ট। এটা বোঝা লাগবেই, এটা পারা লাগবেই। প্রথমত নেফ্রোটিক পোর্শনে যায়। নেফ্রোটিকের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে মেকানিজমটা হলো ইনজুরি টু পোডোসাইটস। আমরা পোডোসাইট কি একটু পরে আসছি, যার কারণে আর্কিটেকচার চেঞ্জ হয়, স্কারিং হয় এবং ডিপোজিশন অফ ম্যাট্রিক্স এন্ড আদার ম্যাটেরিয়ালস, এই সমস্যাগুলো হয়। এগুলা মনে রাখার চেয়ে পরের যে ধাপটা, ক্লিনিক্যাল ফিচার্স, overt proteinuria. Podocyte injury, it will cause overt proteinuria, and that is more than 3.5 gram per 24 hours, to the point that urine becomes frothing. এত প্রোটিন চলে যাচ্ছে, definitely it will cause hypoalbuminemia, and if there is hypoalbuminemia, there will be reduced collateral oncotic pressure, and it will cause edema, and it will cause generalized fluid retention. The fluid will go to the extravascular space or interstitial spaces. So এটার কারণে যেটা হয়, ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিপ্লেশন হয়, হাইপোটেনশন হয়, এবং পরবর্তীতে এরকম হতে 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 একটা সময় হয়তো বা হাইপারটেনশনও হতে পারে। বাট দিস ইজ নট দ্য ক্লাসিক্যাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোমে আরও 2-3টা প্রবলেম হয়। সেটা হলো যে এই যে ব্লাড থেকে হিউজ অ্যামাউন্টের প্রোটিন চলে গেল, প্রোটিন চলে যাওয়ায় যেটা সমস্যা হয়, ব্লাডটা থিন হয়ে যায়। ব্লাড থিন হওয়ার এই ব্যাপারটাকে ট্যাকেল দেওয়ার জন্য বডি যেটা করে সেটা হলো আপনার যে লার্জ অ্যামাউন্টের ফ্যাট ব্রেকডাউন করে, যার কারণে হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়। আচ্ছা, আর ইউরিনের সাথে প্রোটিনের মধ্যে শুধুমাত্র হাইপার অ্যালবুমিন যায় না, সাথে গামা গ্লোবিউলিনও যায়, এবং আমরা সবাই জানি গামা গ্লোবিউলিন ইজ রেসপন্সিবল ফর আওয়ার ইমিউন সিস্টেম। ইমিউনোগ্লোবিউলিনস চলে গেলে সেক্ষেত্রে পেশেন্ট বিকামস মোর অ্যান্ড মোর prone to develop infection. আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রোটিন চলে যায়, সেটা হলো যে অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, all of them are natural anticoagulants. So nephrotic syndrome will eventually can cause thrombosis inside the body. আচ্ছা, এরপরে আসে নেফ্রাইটিক সিনড্রোমে। নেফ্রাইটিক সিনড্রোমের মেইন মেকানিজম অফ অ্যাকশন ইনফ্লামেশন, এবং এখানে পোডোসাইটের বদলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা বেশি ইনভলভ হয়। ক্রিস্টাল ফর্মেশন হতে পারে, এগুলো কি আমরা একটু পরে জানবো। ক্লিনিক্যাল ফিচারগুলো দেখেন, হেমাচুরিয়া, ইডিমা, হাইপারটেনশন, খুবই ইম্পর্ট্যান্ট, হাইপারটেনশন, অলিগিউরিয়া, রিডিউসড রেনাল ফাংশন। আমরা যখন পরীক্ষার হলে নেফ্রোটিক এবং নেফ্রাইটিক ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, প্রাইমারিলি চেষ্টা করব আগে দেখব যে এখানে আরবিসি প্রেজেন্ট or RBC absent in the urinary. RBC present থাকলে most likely it is nephritic syndrome, RBC absent থাকলে it is most likely nephrotic syndrome. ওভারল্যাপ কিছু আছে, এগুলো পরে আলোচনা হবে। আচ্ছা, তাহলে এই বেসিকটা আমরা জানি। এখন আমরা দেখি যে নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম, একটু উপরে উঠি, ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে কোনগুলো নেফ্রোটিক সিনড্রোম এবং কোনগুলো নেফ্রাইটিক সিনড্রোম। যেগুলো প্রোটিনিউরিয়া মোর প্রমিনেন্ট সেখানে তারা হলো নেফ্রোটিক সিনড্রোম। প্রাইমারি
প্রথম ডিজিজ মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, বাচ্চাদের হয়। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, নামগুলো অনেক কঠিন, একটু সামনে গেলে এগুলো একদম সোজা হয়ে যাবে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, অ্যামাইলয়েড নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এবং মাঝামাঝি যেটা আছে সেটা হলো যে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর এটার আরেকটা নাম আছে মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। মোরলেস এই কয়েকটা ডিজিজকে আমরা ধরে নিব যে এরা মেইনলি নেফ্রোটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করে। আর সবার উপরে যেটা এসএলই ক্যান প্রেজেন্ট অ্যাজ নেফ্রোটিক সিনড্রোম অর নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম যদি হয় তাহলে এসএলইর যে প্রেজেন্টেশনটা কমন সেটা হলো যে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর যদি নেফ্রোটিক সিনড্রোম হিসাবে এসএলই প্রেজেন্ট করে তাহলে মেইনলি যেই ডিজিজটা নিয়ে হিসাবে প্রেজেন্ট করে সেটা হলো যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। খুব ইম্পর্ট্যান্ট এই ইনফরমেশনটা, কেন আমরা সামনে বুঝবো। আচ্ছা, হেমাচিউরিয়া প্রিডমিনেন্ট জায়গায় চলে আসতেছি, তার মানে এগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো মেইনলি নেফ্রাইটিক সিনড্রোম করে। Commonest of all is IgA nephropathy in adults. Post-streptococcal glomerulonephritis is another very common nephritic syndrome. Small vessel vasculitis, anti-GBM disease, anti-glomerular membrane disease, এগুলা মেইনলি নেফ্রাইটিক সিনড্রোম করে। আচ্ছা, আগিয়ে যাচ্ছি। এখানে আমাদের গ্লোমেরুলার ডিজিজ সম্পর্কে বুঝতে হলে এই জিনিসগুলা খুব ইম্পর্ট্যান্ট। দেখেন, দিস ইজ এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওল যে একটা ব্লাড ভেসেল গ্লোমেরুলাসে ঢুকবে, ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হবে, এটা আমরা সবাই জানি। এখানে অনেকগুলা ক্যাপিলারি থাকবে। এই ক্যাপিলারিগুলা ইউজুয়ালি একটা এন্ডোথেলিয়াল লেয়ার দিয়ে গঠিত, এগুলো হলো যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এটা একটা লেয়ার। এরপরে একটা লেয়ার আছে সেটা হলো যে বেসমেন্ট মেমব্রেন। এটা বেসমেন্ট মেমব্রেনটা যেখান থেকে প্রোডাকশন হয় সেটাকে আমরা বলি পোডোসাইট। পোডোসাইট থেকে ম্যাট্রিক্স আস্তে আস্তে বের হতে বেসমেন্ট মেমব্রেন প্রডিউস করে। তাছাড়া পোডোসাইটের আরো একটা এক্সট্রা জিনিস থাকে সেটা হলো যে ফুড প্রসেসেস। এগুলাকে আমরা বলতে পারি এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এন্ড এন্ডোথেলিয়াম মিলে গঠিত হয় ফিল্ট্রেশন ব্যারিয়ার। সো কোথাও যদি এন্ডোথেলিয়াল ইনজুরি হয় অথবা বেসমেন্ট মেমব্রেন ইনজুরি হয় অর ফুড প্রসেস অফ পোডোসাইটে ইনজুরি হয়, তাহলে আমাদের এই নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোমের হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, এখন এখানে আরো কয়েকটা এক্সট্রা সেল আছে, এগুলাকে আমরা বলি মেসেঞ্জিয়াল সেল। আর মেসেঞ্জিয়াল সেল, ফুড প্রসেস, এগুলা বাদে এখানে আরেকটা কিছু সেল পাওয়া যায়, এটাকে আমরা বলি প্যারাইটাল এপিথেলিয়াম। ওভারঅল এই জিনিসটা হলো বোম্যান্স ক্যাপসুল এবং এটা বোম্যান্স স্পেস। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গায় যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয়, কোনো ধরনের সেল যদি এসে জমা হওয়া শুরু করে, তাহলে এটা যেই শেপটা হবে এটা একটা অর্ধচন্দ্রাকৃতি, এটাকে আমরা বলি ক্রিসেন্ট। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে পড়তেছি ফোকাল, সেগমেন্টাল, স্ক্লেরোসিস, মেমব্রেনাস, এই জিনিসটা সবগুলাই হলো যে আপনার বায়োপসিতে আমরা এগুলো কিভাবে দেখি তার উপর ডিপেন্ড করে বোঝা যায়। দেখেন, মনে করেন আমরা কিডনি বায়োপসি করলাম, এরকম 15 থেকে 20টা গ্লোমেরুলাস পেলাম। এই গ্লোমেরুলাসের মধ্যে যদি আপনার কিছু গ্লোমেরুলাস ডিজিজড, কিছু নয়, যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলবো যে ফোকাল। লেস দেন 50% হলে ফোকাল, মোর দেন 50% গ্লোমেরুলাস আর ইনভলভড অর মোর হলে এটাকে আমরা বলবো ডিফিউজ। ওই
একটা ইনভলভ গ্লোমেরুলাসের মধ্যে যদি একটা নির্দিষ্ট জায়গায়, লেটস সে শুধুমাত্র এখানে ইনভলভমেন্টটা হয়েছে, শুধুমাত্র একটা জায়গায় ইনভলভমেন্ট হয়েছে, তাহলে দেখেন আমি এগুলা চলে আসছে, এগুলাকে আমরা বলি সেগমেন্টাল। আর যদি পুরা জায়গাটা ইনভলভ হয় তাহলে এটাকে আমরা বলি গ্লোবাল। আচ্ছা, তাহলে এগুলো হলো যে গ্লোমেরুলার ডিজিজের টার্ম, খুবই ইম্পর্টেন্ট। এগুলো না বুঝলে ডিজিজ বোঝা খুবই টাফ হয়ে যায়। তারপরে ইজ ইট প্রলিফারেটিভ অর নট? তার মানে প্রলিফারেটিভ হওয়া মানে হলো যে এখানে সেলের কোনো প্রলিফারেশন হচ্ছে কিনা। যদি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মেসেঞ্জিয়াল কিছু সেল আছে, মেসেঞ্জিয়াল সেলের প্রলিফারেশন যদি হতে পারে, এটা ইউজুয়ালি আইজি নেফ্রোপ্যাথির ফিচার। ক্রিসেন্টিক অর নট, আমরা আগেই বুঝলাম যে বোম্যান্স ক্যাপসুলে যদি প্রলিফারেশন হয়, ইনফ্লামেশন হয়, তাহলে ওইটা যেই শেপটা থাকবে এটা হবে ক্রিসেন্ট শেপ, বায়োপসিতে দেখা যাবে। ইউজুয়ালি ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস মিন্স র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে খুবই ক্রিসেন্ট, খুবই খারাপ লক্ষণ, র্যাপিডলি প্রোগ্রেশন হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিসের। ম্যাট্রিক্স অর মেমব্রেন, ম্যাট্রিক্স হলো যে এটা কি ম্যাট্রিক্স মেসেঞ্জিয়ামের প্রবলেম অর মেমব্রেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের প্রবলেম। আমরা দেখব মেমব্রেনাস, মেমব্রেন অফ প্রলিফারেটিভ, এগুলো বিভিন্ন ধরনের টার্ম আছে। যদি মেমব্রেনাস অথবা মেমব্রেন অফ প্রলিফারেটিভ টার্মটা থাকে তাহলে বুঝতে হবে যে এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে কোথাও একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, নেক্রোসিস অর স্ক্লেরোসিস, necrosis or means cell death as a result of ongoing injury, and sclerosis means এটা অনেক আগে থেকে ইনজুরিটা হয়ে আছে, স্কারিং হয়ে গেছে। তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি। এবং আমরা যখন গ্লোমেরুলোনেফ্রাইটিস গুলো পড়বো, নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোম গুলো পড়বো, তখন দেখা যাবে যে আমরা বায়োপসি নিয়ে খুবই ইম্পর্টেন্স দিচ্ছি। কারণ কি, পরীক্ষার হলে জাস্ট বলে দিবে যে একটা অ্যাসোসিয়েটেড ডিজিজের সাথে রেটিনাল প্রবলেম হয়েছে, বায়োপসি করে এই ফাইন্ডিং পাওয়া গেছে। তাহলে বায়োপসি করে এই ফাইন্ডিংসগুলো, বায়োপসির টার্মগুলো যদি আমরা না বুঝি তাহলে ডিজিজ বোঝা অলমোস্ট ইম্পসিবল। সো এই টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে। ইজ ইট ফোকাল, গ্লোবাল, প্রলিফারেটিভ, ক্রিসেন্টিক, মেমব্রেনাস, নেক্রোসিস অর স্ক্লেরোসিস? এই টার্মগুলো সম্পর্কে একদম নিট অ্যান্ড ক্লিন আইডিয়া থাকা লাগবে। যদি থাকে তাহলে ডায়াগনোসিস করা একদম ইজি। এখান থেকে আপনার FCPS, MD, MRCP যে পরীক্ষায় দেন, গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে কোয়েশ্চেন হবেই, এবং কোয়েশ্চেনগুলো এইভাবেই হয়। আমার ক্লাসের শেষের দিকে এগুলো নিয়ে একটু হালকা ডিসকাশন করব, দেখবো আমরা কিভাবে কোয়েশ্চেন হয়। ওকে, নেফ্রোটিক সিনড্রোমে চলে আসতেছি। ফার্স্ট নেফ্রোটিক সিনড্রোম ইজ মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ ডিজিজ বাচ্চাদের হয়, খুবই কমনলি হয়, এবং often presents a severe nephrotic syndrome, but it has very good response to glucocorticoids. আচ্ছা, অ্যাসোসিয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন, অ্যাসোসিয়েশন অ্যাটোপি, NSAIDs and hematological malignancy, commonly Hodgkin's lymphoma. Hodgkin's lymphoma খুবই কমনলি অ্যাসোসিয়েটেড উইথ মিনিমাল চেঞ্জ ডিজিজ, এবং এগুলো পরীক্ষায় খুব আসে। আচ্ছা, দেখেন এখন যদি আমি মিনিমাল চেঞ্জ ডিজিজের সাথে মাইক্রোস্কোপিতে আমরা কোথায় কি পাবো এগুলো দেখি, তাহলে কি কি হয়, আমরা কি কি করি দেখেন। এখানে একটা লাইট মাইক্রোস্কোপি করি, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি করি, একটু ইমিউনোফ্লুরোসেন্স করি। ইমিউনোফ্লুরোসেন্সে আমরা দেখব যে এখানে কোনো ধরনের ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন আছে কি নাই। মিনিমাল চেঞ্জ ডিজিজের লাইট মাইক্রোস্কোপিতে আমরা কিছুই পাবো না, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা পোডোসাইট ফিউশন পাবো। ইমিউনোফ্লুরোসেন্স নেগেটিভ থাকবে কারণ এখানে কোনো ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় না, এখানে কোনো ধরনের ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন হয় না বলে ইমিউনোফ্লুরোসেন্স নেগেটিভ। লাইট মাইক্রোস্কোপি নরমাল, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে জাস্ট কিছু পোডোসাইট ফিউশন দেখতে পাবো। নেক্সট চলে আসছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিসে।
ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসের অ্যাসোসিয়েশন এত ইম্পর্টেন্ট বলার বাইরে। জাস্ট বলে দেবে যে এ পেশেন্ট অফ HIV কেম টু ইউ উইথ এ নেফ্রোটিক সিনড্রোম, অথবা নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশন দিয়ে দিবে যে ইউরিনে 3+ প্রোটিন, ইউরিনারি টোটাল প্রোটিন 4 গ্রাম 5 গ্রামের মতো। তো সেক্ষেত্রে ডায়াগনোসিস কি? ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। আপনি যদি অ্যাসোসিয়েশনটা জানেন পারা খুবই সহজ, আপনি যদি অ্যাসোসিয়েশনটা না জানেন পারা অলমোস্ট ইম্পসিবল। আর কি কি অ্যাসোসিয়েশন আছে? হেরোইন মিসইউজ, মরবিড ওবেসিটি, ক্রনিক হাইপারটেনশন। কমেন্টস: ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস এবং মিনিমাল চেইন ডিজিজের বায়োপসি ফাইন্ডিংস অলমোস্ট সেম, এবং প্রবলেমটা হলো এখানে বায়োপসি ফাইন্ডিংস সেম, কিন্তু যদি রেসপন্সিভ না হয় ট্রিটমেন্টে তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা মোস্ট লাইকলি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। বায়োপসি ফাইন্ডিংগুলো আমরা দেখেন সেম, মিনিমাল চেইন ডিজিজের যা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসও তা। সো ডিফারেন্সিয়েট কিভাবে করব? মিনিমাল চেইন ডিজিজ এবং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েশনগুলো দেখে, এইজ দেখে। বাচ্চাদের FSGS হওয়ার সম্ভাবনা খুবই কম, হয় না বললেই চলে। বয়স্কদের ওই অ্যাসোসিয়েশনগুলো দেখলে আমরা বুঝবো যে এটা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হতে পারে। অ্যাগেইন এখানে কোনো ধরনের ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হয় না। নেক্সট চলে আসতেছে মেমব্রেনাস ডিজিজ, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। মেমব্রেনাস টার্মটা যেহেতু শুনলাম, তার মানে আমাদেরকে এখানে বুঝতেই হবে যে এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হবেই, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেন্ড হবে, এই কারণে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, অ্যাসোসিয়েশন অ্যানেসাইডি পেনিসিলামিন, লুপাস নেফ্রাইটিস। আগেই বলে এসেছি SLE নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দুইভাবে প্রেজেন্ট করতে পারে। যদি নেফ্রোটিক সিনড্রোম হয় তাহলে ইট উইল প্রেজেন্ট অ্যাজ মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং নেক্সট খুবই ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ইনফেকশন নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসছে, পরীক্ষার জন্য ডায়াগনোসিস মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। ম্যালিগনেন্সি সলিড অর্গান টিউমার লাইক লাং, লিভার, কিডনি, এগুলোর সাথে আপনার ব্রেইন, এগুলোর সাথে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েশন আছে। এবং এগুলো হলো যে সেকেন্ডারি কজ। প্রাইমারি মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ ইডিওপ্যাথিক। এই যদি ইডিওপ্যাথিক হয় তাহলে তার মধ্যে 1/3 প্রোগ্রেস করবে, 1/3 স্পন্টেনিয়াসলি চলে যাবে এবং 1/3 উইল রিমেন স্টেবল। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসতেছি এখানে আমরা বায়োপসি করার পরে কি কি পাবো। বায়োপসি করার পরে আমরা কয়েকটা জিনিস পাবো। সেটা হলো যে ফার্স্ট অফ অল থিকেনিং অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন হবে। তাহলে এটা লেটস সে বেসমেন্ট মেমব্রেন, এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াম। ফার্স্ট অফ অল লাইট মাইক্রোস্কোপিতে আমরা দেখবো যেহেতু মেমব্রেনাস, এখানে গ্লোমেরুলার মেমব্রেন যেহেতু মেমব্রেনাস, এখানে গ্লোমেরুলার মেমব্রেন সাব এপিথেলিয়াম, এটা এপিথেলিয়ামের নিচে ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হবে। ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হলে যেটা হবে সেটা হলো এই যে ফুড প্রসেসেস অফ পোডোসাইট এপিথেলিয়াম যেটা বেসমেন্ট মেমব্রেনের উপর বসেছিল, সে উঠে যেতে বাধ্য হবে। এই ফুড প্রসেসটা এই উঠে যাওয়া তারা মোটেই পছন্দ করে না। এই কারণে তারা যেটা করবে, আরো নতুন করে ম্যাট্রিক্স প্রডিউস করবে, যেটা এনগাল ইমিউনোকমপ্লেক্সটাকে উপরে এভাবে বসে যাবে। কারণ আমরা আগে জানি বেসমেন্ট মেমব্রেনটা অ্যাকচুয়ালি ফুড প্রসেস থেকে প্রোডাকশন হয়। ফুড প্রসেস নতুন করে আবার বেসমেন্ট মেমব্রেন প্রোডাকশন হওয়া শুরু করবে। একইভাবে সবগুলো ফুড প্রসেস নতুন করে বেসমেন্ট মেমব্রেন প্রোডাকশন করা শুরু করবে। অ্যান্ড এভাবে দেখেন, এটা যদি এরকম হতে একটা সময় যে অ্যাপিয়ারেন্সটা আমরা পাই স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স, এটা ডোম, এটা স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স, এটা হলো যে ক্লাসিক্যাল ফর মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং এখানে দেখছেন সব সমস্যা হচ্ছে ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হওয়ার কারণে। সো এখানে ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হয় এন্ড ইট ইজ ইমিউনোগ্লোবুলিন G। আচ্ছা, ইমিউনোফ্লোরেসেন্স গ্র্যানুলার
ইমিউনোফ্লোরোসেন্স অ্যাকচুয়ালি তিন ধরনের হতে পারে। একটা নেগেটিভ ইমিউনোফ্লোরোসেন্স নাই, একটা গ্র্যানুলার। গ্র্যানুলারটা কি, যে ইমিউনোকমপ্লেক্সগুলো কিছু গ্র্যানিউলের মতো কোনো প্লেন লাইনে থাকবে না, গ্র্যানুলার। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ইমিউনোকমপ্লেক্সগুলো কোনো প্লেন লাইনে নাই, এটা গ্র্যানুলার ইমিউনোফ্লোরোসেন্স হবে। সো প্লেন লাইনে কখন থাকবে, যদি এই ইমিউনোকমপ্লেক্সটা বেসমেন্ট মেমব্রেনের উপর স্টাবলিশড হতো। বেসমেন্ট মেমব্রেনে যদি এই ইমিউনোকমপ্লেক্সগুলো থাকতো তাহলে সেটা হতো লিনিয়ার ইমিউনোফ্লোরোসেন্স। থার্ড টাইপ অফ ইমিউনোফ্লোরোসেন্স লিনিয়ার ইমিউনোফ্লোরোসেন্স। তাহলে ইমিউনোফ্লোরোসেন্স তিন প্রকার, নেগেটিভ, গ্র্যানুলার অ্যান্ড লিনিয়ার। বেসমেন্ট মেমব্রেনের উপরে যদি ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হয় তাহলে এটা হবে লিনিয়ার। সাব এপিথেলিয়াল অথবা সাব এন্ডোথেলিয়াল ইমিউনোকমপ্লেক্স ডেপোজিশন হলে ওই সকল ইমিউনোফ্লোরোসেন্স আমরা পাবো গ্র্যানুলার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে আসতেছি মেমব্রেনোপ্লোরিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা মেসেঞ্জিওক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, একই কথা। মেমব্রেনোপ্লোরিফারেটিভ বুঝতেই পারতেছেন, এখানে ডেফিনেটলি মেমব্রেনের প্রলিফারেশন হবে। অ্যাসোসিয়েশনগুলো দেখেন, হেপাটাইটিস সি খুবই 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 কমন অ্যাসোসিয়েশন। সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনস, মনোক্লোনাল গামোপ্যাথিস লাইক মাল্টিপল মায়োলোমা। আচ্ছা, এখানে এমপিজিএন দুই টাইপের হয়, একটা হলো যে ইমিউনো কমপ্লেক্স টাইপ আর একটা হলো যে কমপ্লিমেন্ট টাইপ। উপরের অ্যাসোসিয়েশনগুলো হলো যে ইমিউনো কমপ্লেক্স টাইপের অ্যাসোসিয়েশন, নিচে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর অথবা পার্শিয়াল লাইপোডিস্ট্রফি, এই দুটো হলো যে কমপ্লিমেন্ট টাইপের অ্যাসোসিয়েশন। দুইটা টাইপ এতটুকু মনে রাখলেই হবে, ইমিউনো কমপ্লেক্স টাইপ এবং কমপ্লিমেন্ট টাইপ। কমপ্লিমেন্ট টাইপে যেটা হয়, এখানে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর পাওয়া যায়। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। C3 নেফ্রাইটিক ফ্যাক্টর থাকলে যে প্রবলেমটা হয়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কখনোই বন্ধ হয় না, কমপ্লিমেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভেশনের উপরেই থাকে, যার কারণে আমাদের মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন হয়, বিভিন্ন ধরনের সেলুলার ইনজুরি হয়। বাট এখানে আলটিমেটলি কমপ্লিমেন্টগুলো অ্যাক্টিভেট হতে 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 নষ্ট হতে হতে এক সময় কমে আসে। অন্যান্য জায়গায় যেখানে কমপ্লিমেন্ট বাড়ে, এমপিজিএন আমরা এক্সপেক্ট করবো কমপ্লিমেন্ট নর্মাল থাকবে অথবা কম থাকবে। কমেন্টের মধ্যে দেখেন নো প্রুভেন ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট নাই, হলে সাপোর্টিভ কেয়ার দিতে হয়। আচ্ছা, মাইক্রোস্কোপি করে দেখি মাইক্রোস্কোপিতে কি পাবো আমরা। মাইক্রোস্কোপিতে আমরা দেখব যে যেহেতু মেমব্রেনোপ্লোরিফারেটিভ গ্লোমেরুলার মেমব্রেন ডেফিনেটলি ঠিক হবে, এটাই লাইট মাইক্রোস্কোপির ফিচার। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা পাবো সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট। দ্যাট মিন্স সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট মিন্স endothelium, epithelium and basement membrane. সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট মিন্স এই জায়গাগুলোতে আপনার ইমিউনো কমপ্লেক্স ডেপোজিশন হবে। আচ্ছা, তাহলে এখানে ট্র্যাক কেন? কারণ এখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন হয়, মেমব্রেনোপ্রলিফারেটিভ প্রলিফারেশন আছে, মেসেঞ্জিয়াল প্রলিফারেশন হয়। এখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন হয় যেগুলা ইমিউনো কমপ্লেক্সগুলো মাঝখানে গিয়ে বসে যায়, চলে যায়, যার কারণে ট্র্যাকের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি হয়। এটা হলো যে ইমিউনো কমপ্লেক্স টাইপটাতে, নট কমপ্লিমেন্ট টাইপে। সো ইমিউনো কমপ্লেক্স টাইপের ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হবে, বুঝতে পারতেছেন, আইজিজি এবং ইমিউনোফ্লোরোসেন্স করলে আমরা পাবো গ্র্যানুলার ইমিউনোফ্লোরোসেন্স। এগুলো কিন্তু দেখেন অ্যাসোসিয়েশনগুলো মনে রাখতে পারলে জিনিসগুলো কিন্তু বেশ সহজই। আচ্ছা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মধ্যে আসছে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয় এবং এক ধরনের নোডিউল পাওয়া যায়, যেটাকে বলে কিমেলস্টেন-উইলসন নোডিউল। কিমেলস্টেন-উইলসন নোডিউল। Amyloidosis is another important cause of nephrotic syndrome. Amyloidosis usually অনেক কারণে হতে পারে, লাইক ক্রনিক হেপাটাইটিস বি, সি, মাল্টিপল মায়োলোমা, বিভিন্ন জায়গায় অ্যাবনর্মাল প্রোটিন ডেপোজিশন হওয়াটাকে আমরা বলি অ্যামাইলয়েডোসিস। তো এগুলো আর নেফ্রোটিক সিনড্রোমের আরেকটা কজ। আচ্ছা, এখানে অ্যাসোসিয়েশনের মধ্যে একটা জিনিস সম্পর্কে আমি ইম্পর্টেন্স একটু কম দিয়ে চলে গেছি, যেটা উচিত হয় না, সেটা হলো যে পার্শিয়াল লাইপোডিস্ট্রফি। ফেশিয়াল লিপিডগুলো ডিস্ট্রয় হয়ে যায় পার্শিয়াল লাইপোডিস্ট্রফিতে, খুবই কমন অ্যাসোসিয়েশন। এই দুইটা জিনিস একত্রে থাকতে পারে,
MPGN and partial lipodystrophy মনে রাখতে হবে। সো এইগুলো হলো যে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম আমরা কিভাবে ডায়াগনোসিস করব এটা আমরা অলরেডি বুঝে ফেলেছি যে ইউরিনারিতে আমরা প্রোটিন দেখব, ব্লাড পাবো না, ইউজুয়ালি পেশেন্টের ইউরিনারি টোটাল প্রোটিন অনেক বেশি থাকবে এবং সাথে পেশেন্টের ইডিমা, হাইপারকোলেস্টেরলেমিয়া এগুলো থাকতে পারে। আচ্ছা, এখন চলে আসতেছি নেফ্রাইটিক সিনড্রোমে। জোড়ায় জোড়ায় পড়লে সুবিধা, নেফ্রাইট পড়বো সেটা আমরা এখন। নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে IgA nephropathy is very 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 important nephritic syndrome। এখানে যেটা হয় রিকারেন্ট ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া হয়, পেইনলেস হেমাচুরিয়া হয়। আচ্ছা, এটা কিছুদিন পরে ভালো হয়ে যায়, আবার হয়, আবার ভালো হয়, আবার হয়। ইউজুয়ালি এটার অ্যাসোসিয়েশন হয় একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পর। একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তারপরে IgA nephropathy হিসেবে প্রেজেন্ট হয়, আবার ইউজুয়ালি পেশেন্টটা ভালো হয়ে যায়। আরেকটা কমন অ্যাসোসিয়েশন হলো সিলিয়াক ডিজিজ, লিভার ডিজিজ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, আমাদের IgA গুলা ইউজুয়ালি কোথায় পাওয়া যায়? মিউকোসাল প্রোটেকশন হিসাবে তারা ইউজ হয়। IgA মিউকোসাল প্রোটেকশন হিসাবে ইউজ হয়। এখানে যেটা প্রবলেম হয়, এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এই যে সিলিয়াক ডিজিজ, এগুলোর কারণে অ্যাবনর্মাল IgA প্রোডাকশন হয়, যেগুলো আলটিমেটলি সার্কুলেশনে যায়, কিডনিতে গিয়ে ডিপোজিশন হয় এবং IgA নেফ্রোপ্যাথি করে। অ্যাডাল্টে হলে এটাকে আমরা বলি IgA নেফ্রোপ্যাথি, বাচ্চাদের হলে আমরা বলি এটাকে হেনক্সোলাইন পারপুরা, যেটা প্রগনোসিস ফার বেটার দ্যান IgA নেফ্রোপ্যাথি। হেনক্সোলাইন পারপুরা ইউজুয়ালি পরীক্ষার খুবই কমন একটা সিনারিও। বলা হয় এ পেশেন্ট কেম টু ইউ উইথ joint pain, abdominal discomfort or bloody diarrhea, rash and renal failure। তাহলে সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? হেনক্সোলাইন পারপুরা। হেনক্সোলাইন পারপুরা এবং IgA নেফ্রোপ্যাথির মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এক্স্যাক্টলি সেম, একটা বাচ্চাদের হয়, একটা বয়স্কদের হয়। আচ্ছা, এন্ড আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইট প্রেজেন্টস usually 4 to 5 days after an upper respiratory tract infection of celiac disease। ডিউরেশনটা খুবই 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 ইম্পর্টেন্ট, ক্লোজ ডিউরেশন। আচ্ছা, মাইক্রোস্কোপিতে আমরা কি পাবো দেখেন, মেসেঞ্জার প্রলিফারেশন হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা দেখব যে মেসেঞ্জার প্রলিফারেশনটার কারণ আসলে একটা ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন, সেটা হলো যে IgA। যেহেতু ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, ইমিউনোফ্লোরোসেন্স পজিটিভ থাকবে এবং ইমিউনোফ্লোরোসেন্স আমরা গ্র্যানুলার ইমিউনোফ্লোরোসেন্স পাবো, যেহেতু মেসেঞ্জিয়ামে দানার মতো আলাদা 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 জায়গায় গিয়ে ডিপোজিশন হচ্ছে। নেক্সট চলে আসতেছে পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে। এখানেও একটা আপার আরটিআই এর পরে হয়, স্ট্রেপ্টোকোকাল সোর থ্রোটের পরে হয়, তবে এই ডিজিজটা হয় মোর দ্যান 1 উইক আফটার অ্যান ইউআরটিআই। পরীক্ষার হলে এই জিনিসটা খেয়াল রাখা খুব ইম্পর্টেন্ট। এটা 1 সপ্তাহ বেশি না 1 সপ্তাহ কম। 1 সপ্তাহ কম হলে এটা IgA নেফ্রোপ্যাথি, 1 সপ্তাহ বেশি হলে এটা PSGN। আচ্ছা, লাইট মাইক্রোস্কোপিতে আমরা হাইপারসেলুলার গ্লোমেরুলাই পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা দেখব যে সাব এপিথেলিয়াল ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, এটাকে আমরা বলি সাব এপিথেলিয়াল হাম্পস। অ্যাজ এ রুল সাব এপিথেলিয়াল ডিজিজগুলো ভালো, ট্রিটমেন্ট করা ইজি। সাব এন্ডোথেলিয়াল ডিজিজগুলো খারাপ, কারণ সাব এপিথেলিয়াল ইমিউনো কমপ্লেক্সগুলো আলটিমেটলি একটা সময় সার্কুলেশন ইউরিনেশনের সাথে বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু সাব এন্ডোথেলিয়ালগুলো এই পসিবিলিটিটা থাকে না। So PSGN actually not bad drug, শুধুমাত্র not bad disease, শুধুমাত্র সাপোর্টিভ ড্রাগ এবং ট্রিটমেন্ট দিলেই হয়ে যায়। এবং যেহেতু ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, আর এটা ইমিউনোগ্লোবুলিন G টাইপ গ্র্যানুলার ইমিউনোফ্লোরোসেন্স আমরা পাবো। আচ্ছা, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এ প্রেজেন্টেশন অফ SLE। ডিফিউজ প্রলিফারেটিভেও আমরা লাইট মাইক্রোস্কোপিতে ইনফ্লেম গ্লোমেরুলাই পাবো। এখানে সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন হবে এবং ইমিউনোকমপ্লেক্সটা IgG টাইপ, যেহেতু বেসমেন্ট মেমব্রেনের উপর নয়, তার মানে এটা গ্ল্যানুলার ইমিউনোফ্লোরোসেন্স। আচ্ছা, এখন আমরা দেখি আরেক ধরনের নেফ্রাইটিক সিনড্রোমের প্রেজেন্টেশন আমরা পেতে পারি, সেটা হলো যে RPGN, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস।
সেটা আমরা কি বলেছি, লাইট মাইক্রোস্কোপিতে আমরা ক্রিসেন্ট দেখলে আমরা এটা বুঝে নিব যে আরপিজিএন। আর ওভারঅল যদি আমরা দেখি যে ক্রিয়েটিনিন র্যাপিডলি রেইজ করতেছে, পরীক্ষার হলে ওভাবে কোশ্চেনগুলো দিবে যে 1 সপ্তাহ আগে লেটস সে ক্রিয়েটিনিন ছিল 1.5, 1 সপ্তাহ পরে ওটা হয়ে গেছে 4.5। তো ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দিস ইজ আরপিজিএন। আরপিজিএন এর ক্লাসিফিকেশনটা এরকম, ডেভিডসনে নাই, এটা আমার আরেকটা খুব পছন্দের বই প্যাথোমা থেকে নেওয়া। আরপিজিএন এর এই ক্লাসিফিকেশনটা যদি এভাবে মনে রাখেন অনেক 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 ডিজিজ সম্পর্কে একসাথে পড়া হয়ে যায়। আরপিজিএন করে কারা কারা, আমরা আগে দেখে আসি স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলা নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে ছিল, অ্যান্টিজিবিয়াম ডিজিজ গুলা নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে ছিল। প্রথম ছবিটা যদি মনে রাখেন আপনারা, তাহলে স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলা এবং অ্যান্টিজিবিয়াম ডিজিজ এগুলাই হলো যে আরপিজিএন এর কমনেস্ট অফ কজেস। এখন দেখেন ক্রিসেন্ট পেলাম, ইমিউনোফ্লোরেসেন্স করলাম, ইমিউনোফ্লোরেসেন্সের মধ্যে যদি দেখি যে আমরা লিনিয়ার ইমিউনোফ্লোরেসেন্স, তাহলে আমরা বুঝবো যে এখানে বেসমেন্ট মেমব্রেনের উপরে বেসমেন্ট মেমব্রেনের এগেইনস্টে কোনো ধরনের অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, এবং যদি হয় সেটাকে আমরা বলবো যে গুড পশ্চার সিনড্রোম। কমেন্টের মধ্যে দেখেন গুড পশ্চার সিনড্রোম যেহেতু বেসমেন্ট মেমব্রেন টাইপ 4 কোলাজেন দিয়ে তৈরি, টাইপ 4 কোলাজেনটা বডির আরো অনেক জায়গায় থাকে, কিছু অ্যান্টিবডির জন্য অ্যাক্সেসিবল, কিছু অ্যান্টিবডির জন্য অ্যাক্সেসিবল নয়। অ্যাক্সেসিবল আর কোথায় আছে? লাংয়েও একটা বেসমেন্ট মেমব্রেন আছে। সো অ্যান্টিবডি এই লাংয়ের বেসমেন্ট মেমব্রেন এবং কিডনির বেসমেন্ট মেমব্রেন এই দুইটা যদি অ্যাফেক্ট করে, তাহলে যেটা হবে লাংয়ের বেসমেন্ট মেমব্রেন অ্যাফেক্ট করার জন্য পালমোনারি হেমোরেজ হবে, হেমোপটাইসিস হবে, কিডনির বেসমেন্ট মেমব্রেন ইনভলভ করার জন্য হবে গ্লোমেরুলার ব্লিডিং আর নেফ্রাইটিক সিনড্রোম। আচ্ছা, একটা কথা এখানে বলে ফেলেছি যে অ্যান্টিবডিগুলার অ্যাক্সেসের বিষয়। আমাদের টাইপ 4 কোলাজেন অ্যাকচুয়ালি আরো কয়েকটা জায়গায় থাকে যেগুলো অ্যান্টিবডি দিয়ে অ্যাক্সেস হয় না, যেমন আই, ইয়ার। সো টাইপ 4 কোলাজেন ডিফেক্ট, নট অ্যান্টিবডি ফর্মেশন, টাইপ 4 কোলাজেন ডিফেক্ট যদি থাকে কারো, তাহলে আমরা পালমোনারি হ্যামোরেজ এবং রেনাল হ্যামোরেজের সাথে ক্যাটারাক্ট এবং সেন্সোরিনিউরাল ডিফনেস পাবো। এরকম একটা ডিজিজ আছে, এই ডিজিজটাকে আমরা বলি অ্যালপোর্ট সিনড্রোম। আপনারা অ্যালপোর্ট সিনড্রোম পড়তে গেলে দেখবেন যে ইট ইজ এ টাইপ 4 কোলাজেন ডিফেক্ট, অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেনের ডিফেক্ট। দুইটা ডিজিজ গুড পশ্চার এবং টাইপ 4 কোলাজেন অলমোস্ট, গুড পশ্চার এবং অ্যালপোর্ট অলমোস্ট কাছাকাছি, জাস্ট ডিফারেন্সটা হলো একটাতে টাইপ 4 কোলাজেনের এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয়, আর একটা জেনেটিক্যালি টাইপ 4 কোলাজেন ডিফেক্ট থাকে। সো যেটাতে জেনেটিক্যাল ডিফেক্ট ওটাতে তো অ্যাকচুয়ালি সবকিছু ইনভলভ হবে, এই কারণে অ্যালপোর্ট সিনড্রোম আপনার ক্যাটারাক্ট এবং সেন্সোরিনিউরাল ডিফনেস হবে। আচ্ছা, নেক্সট চলে আসতেছে গ্রানুলার ইমিউনোফ্লোরেসেন্স ডিপোজিশন যদি হয়, কমনেস্ট হলো যে পিএসজিএন অথবা ডিপিজিএন, ডিফিউজ প্লিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এরাও আরপিজিএন হিসেবে প্রেজেন্ট করতে পারে, এবং এগুলো আমরা অলরেডি বলে আসছি যে ডিপিজিএন এর সাবএন্ডোথেলিয়াল ডিপোজিশন হয় ইমিউনোকমপ্লেক্সের, এবং মোস্ট কমন টাইপ অফ রেনাল ডিজিজ ইন এসএলই। আচ্ছা, এখন রেনাল বায়োপসি করলাম, ক্রিসেন্ট পেলাম, ইমিউনোফ্লোরেসেন্স আসলো নেগেটিভ, তাহলে আমাদেরকে নেক্সট যে ইনভেস্টিগেশনটা করতে হবে সেটাকে আমরা বলি এনকা, অ্যান্টি নিউক্লিয়ার সাইটোপ্লাজম অ্যান্টিবডি। এনকা দুই রকমের হয়, একটা হলো যে সি এনকা আর একটা হলো পি এনকা। সি এনকা যদি পজিটিভ হয় তাহলে ওই ডিজিজটাকে আমরা বলি ওয়েগনার্স গ্রানুলোম্যাটোসিস, নতুন নাম চলে আসছে, গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। আর যদি পি এনকা পজিটিভ হয় তাহলে আমরা ধরে নেব যেখানে দুইটা ডিজিজ হতে পারে, একটা হলো মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস আর একটা হলো যে শার্লস্ট্রাউস সিনড্রোম। দিস আর অ্যাসোসিয়েটেড উইথ পি এনকা। তাহলে স্টেপ বাই স্টেপ বুঝি, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে, সেখান থেকে আপনার ক্রিসেন্ট দেখলাম, ক্রিসেন্ট দেখার পরে আমরা ইমিউনোফ্লোরেসেন্স করলাম, ইমিউনোফ্লোরেসেন্সের মধ্যে লিনিয়ার পেলাম না গ্রানুলার পেলাম না কিছুই পেলাম না, যদি কিছু না পাই আবার অ্যাঙ্কা করলাম, অ্যাঙ্কাতে এটা সি অ্যাঙ্কা পজিটিভ হলো না পি অ্যাঙ্কা পজিটিভ হলো, তাহলে এই স্টেপগুলা দিয়ে দিবে। আপনারা আস্তে 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 স্টেপগুলো ফলো করলে দেখবেন যে ডায়াগনোসিস করার কোনো ব্যাপারই না, একদম সোজা। এই গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি পারেন আমি লিখে দিতে পারি আপনার FCPS
SBI তে এখান থেকে একটা কোশ্চেন আসছে একদম ডেফিনেট, MD তে এখান থেকে 2টা 3টা ট্রু ফলস আসছেই একদম ডেফিনেট, MRCP তে 2টা থেকে 3টা কোশ্চেন আসছেই। তাহলে আপনারা এই 6টা 8টা 9টা ডিজিজ যদি ভালো মতো পারেন, বুঝে পারেন, এই আনসারগুলো করা একদম সহজ, একদম সহজ। আর যদি বুঝে না পড়েন তাহলে এই আনসারগুলো করা ভেরি ভেরি টাফ, অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, কয়েকটা রেনো-পালমারের সিনড্রোম নিয়ে আলোচনা করছি। রেনো-পালমারের সিনড্রোম মিনস এই যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো আমরা দেখলাম, স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলা কিডনি এবং লাং দুইটা ইনভলভ করতে পারে। এখন অনেক ডিজিজ এরকম ইনভলভ করতে পারে, ডিফারেন্সিয়েট করব কিভাবে একটার সাথে আরেকটা। সবগুলোতে মাথায় রাখতে হবে যে এখানে কিডনি এবং লাং ইনভলভমেন্ট হয়ে আছে, সাথে আর কি আছে। যদি কিছুই না থাকে তাহলে এটা গুড পোস্টার সিনড্রোম। কিডনি এবং লাং ইনভলভমেন্টের কথা বলছে, হেমোপ্টাইসিস এবং হেমাচুরিয়ার কথা বলছে, সাথে আর কিছু দেওয়ার নাই, তাহলে এটা গুড পোস্টার সিনড্রোম। এই দুইটার সাথে হেয়ারিং প্রবলেম এন্ড ক্যাটারাক্ট আছে, তাহলে এটা অ্যালপোর্ট সিনড্রোম। এই দুইটার সাথে সাইনোসাইটিস এপিস্ট্যাক্সিস আছে, তাহলে এটা ওয়েগনার গ্রানুলোমাটোসিস অথবা গ্রানুলোমাটোসিস পলিঅ্যাংজাইটিস। ওই দুইটার সাথে অ্যাজমা আছে, তাহলে এটা শাগস্ট্রাস সিনড্রোম। শাগস্ট্রাস সিনড্রোমের আলাদা কিছু ফিচার পাওয়া যায়, সেটা হলো যে যেহেতু অ্যাজমা, মাথায় রাখেন অ্যাজমাতে ইওসিনোফিলিয়া পাওয়া খুবই স্বাভাবিক, নিউরোপ্যাথি থাকে। তাহলে এই কয়েকটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এইগুলা রেনো-পালমারের সিনড্রোমের সাথে স্পেসিফিক ডায়াগনস্টিক ক্লুগুলো যদি আপনারা দেখে রাখেন, মনে রাখেন, তাহলে পরীক্ষার হলে পড়া খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এই স্পেসিফিক ডায়াগনস্টিক ক্লুগুলো জাস্ট মনে রাখতে হবে। এখানে কি কোনো সাইনোসাইটিস এপিস্ট্যাক্সিস আছে, থাকলে ওটা ওয়েগনার্স। এখানে কি অ্যাজমা আছে, থাকলে ওটা শাগস্ট্রাস। এই স্পেসিফিক ক্লুগুলো মনে না রাখতে পারলে পরীক্ষার হলে একটার সাথে আরেকটা প্যাঁচ খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আপাতত এটা নিয়ে আমি আজকে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ডিসকাশন পোর্শনটা শেষ করছি। এখন একটু প্র্যাকটিস না করে গেলে কি হয়, প্র্যাকটিস একটু করে প্র্যাকটিসের মধ্যে আমরা 5টা কোশ্চেন সলভ করব। এতক্ষণ ধরে আমি যেটা বললাম এটা আসলে কতটুকু আমরা পেরেছি, বুঝতে পেরেছি, এটা আমি আইডিয়া করতে পারবো আপনারা যদি আমার সাথে শেয়ার করেন। তাহলে আমি ফেসবুক লাইভে আছি, লাইভে আপনারা আনসারগুলো করবেন। আনসারগুলো করলে আমি বুঝতে পারবো যে আজকে আমার পড়ানোটা আসলে কতটুকু সার্থক হলো, আমি কি আসলে কিছু বুঝাতে পারলাম কি পারলাম না। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন, a 16-year-old female presents with ankle swelling, edema for 4 days after having a sore throat. A 16-year-old female presents with ankle swelling 4 days after having a sore throat. On examination, ankle edema, creatinine a little bit high on the higher side, 190 micromole per liter, albumin less, 25 gram per liter, RBC present in the urinary. Presence of RBC means this is a nephritic syndrome. 24-hour urinary protein is high, 2.5 gram, but not that much high, not more than 3.5 gram high. তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একটা পেশেন্টের, এই পেশেন্টটা নেফ্রাইটিক সিনড্রোম হয়েছে, এই পেশেন্টটা নেফ্রাইটিক সিনড্রোম হয়েছে। তাহলে কোন নেফ্রাইটিক সিনড্রোমটা হয়েছে আপনারা ফেসবুক লাইভে আমার এখানে কমেন্ট করতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এটা বুঝতে পারছেন কি পারেন। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, ইজ ইট ইডিওপ্যাথিক মেমব্রেনাস নেফ্রোপ্যাথি or IgA nephropathy or membranoproliferative glomerulonephritis or minimal change nephropathy or post streptococcal glomerulonephritis? কোনটা আপনারা যদি কেউ দেখেন প্লিজ কমেন্ট করেন, আমি দেখছি। আমি 1 মিনিট ওয়েট করছি, এরপরে আমি আনসারটা বলে দেব। ভালো করে দেখেন, ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্লুগুলো হলো 4 days after a sore throat, creatinine high,
albumin low, RBC present in the urine, and UTP high, urinary total protein high. What might be the diagnosis? ওকে, তিনজনে কমেন্ট করেছেন। আচ্ছা, এখানে দুইজন বলেছেন আইজিআই নেফ্রোপ্যাথি, একজন বলেছেন পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। একটু পিছনে আগাই, এই কনফিউশনটা হওয়া উচিত ছিল না, কারণ এটা একটা নেফ্রাইটিক সিনড্রোম। তিনটা অপশন নেফ্রোটিক সিনড্রোম, সো ওগুলা বাদ। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মেমব্রেনোপ্রলিফেরেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, এই তিনটাই হলো নেফ্রোটিক সিনড্রোম, সেই তিনটা ফার্স্টেই বাদ। তার মানে অপশন আছে দুইটা, একটা আইজিআই নেফ্রোপ্যাথি, একটা পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আইজিআই নেফ্রোপ্যাথি, এখানের মধ্যে কনফিউশনটা মেইনলি দূর করতে হবে টাইম ডিউরেশনটা দেখে। 4 days আমরা একটু আগে দেখে এসেছি। যদি 1 সপ্তাহ নিচে এসে প্রেজেন্ট করে তাহলে এটা আইজিআই নেফ্রোপ্যাথি, যদি 1 সপ্তাহ উপরে প্রেজেন্ট করে, পরে প্রেজেন্ট করে, তাহলে এটা পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো এই একটা ক্লু দেখে আমরা ওই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবো। দুইটাই নেফ্রাইটিক সিনড্রোম, বা একটা 4 থেকে 5 দিনের পরে হয়, আর একটা 1 সপ্তাহের বেশি হয়। সো ডক্টর সাদিয়া সাবরিনা এবং ডক্টর কাদরি, both of you are right. This is a case of IgA nephropathy. Okay, next question এ চলে আসতেছে। A 25-year-old female is admitted with acute dyspnea and chest pain. A diagnosis of pulmonary embolism is confirmed and her investigation reveals urinary dipstick protein 2+ but no blood. তাহলে একটা patient with pulmonary embolism with renal disease, 2+ protein but no blood, anti-double stranded DNA antibodies of 200 unit per ml high, that means anti-dsDNA positive, with a 24-hour urinary protein concentration of 5 gram. তাহলে massive proteinuria, no blood, anti-dsDNA positive, and now patient has come with pulmonary embolism. Which one of the following diagnosis most likely found on the renal biopsy? তাহলে এখানে বায়োপসিতে আমরা কি ফাইন্ডিংসটা পাবো? দেখেন অপশন কি অ্যামাইলয়েড, focal segmental glomerulonephritis, IgA nephropathy, membranous nephropathy, or minimal change nephropathy. Again, আমি 1 মিনিট সময় দেব আপনাদের আনসার করার জন্য। কোনটা? ফার্স্ট অফ অল, এখানে anti-dsDNA positive means patient has SLE. Patient has massive proteinuria, that means patient has nephrotic syndrome with no blood. Main clue, massive proteinuria with no blood. That means it is a nephrotic syndrome. Patient has hypercoagulability. Again, it supports nephrotic syndrome. Also, hypercoagulability can present in SLE. তাহলে SLE presenting as nephrotic syndrome কোনটা? Is it amyloid? Is it focal segmental glomerulonephritis? Is it IgA nephropathy? Or membranous nephropathy and minimal change nephropathy? 1 মিনিট সময় আছে, আপনারা সবাই আনসার করেন দেখি। মেইন ক্লু, নেফ্রোটিক সিনড্রোম উইথ SLE, অথবা অন্যভাবে বলতে পারি SLE প্রেজেন্টিং অ্যাজ নেফ্রোটিক সিনড্রোম। সো SLE আমি আগেই বলেছি নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দুইটাতেই দুই হিসাবে প্রেজেন্ট করতে পারে। কোনটা এখানে, সেটা কোনটা? এই 5টা অপশনের মধ্যে কোনটা? 1 মিনিট সময় আপনাদের, প্লিজ শেয়ার করেন। SLE presenting as nephrotic syndrome. দেখেন কোশ্চেনগুলো কিন্তু আসলে এভাবেই আসে, সেটা আপনি যে পরীক্ষায় দেন।
FCPS এর কোশ্চেনগুলো এভাবেই আসে। সো আপনার যদি অ্যাসোসিয়েশনটা মনে থাকে, আনসার দেওয়া কত সহজ। আপনি যদি অ্যাসোসিয়েশনটা না পারেন, আনসার দেওয়া ইজ রিয়েলি টাফ। ডেভিডসনের যেই ছকটা আছে, প্রচুর ইনফরমেশন। আমি জাস্ট ইনফরমেশনগুলোকে ভাগ করে আপনাদের এখানে প্রেজেন্ট করেছি। ডেভিডসন আপনারা পড়ে ঠিক এই ইনফরমেশনগুলাই মেইনলি মাথায় গ্র্যাব করে নিতে হবে। No answers yet. খুবই সহজ কোশ্চেন যদি অ্যাসোসিয়েশনটা আপনার পারি। ফেসবুক লাইভে হলে এটা একটা সমস্যা, আমি আসলে বুঝতেছি না আপনারা কেউ কি দেখছেন কি দেখছেন না। এখনো পর্যন্ত কোনো আনসার হয় নাই। যাই হোক, আমার ক্লাসটা আসলে একটু সংক্ষিপ্ত করা লাগছে, যার কারণে আমি এগিয়ে যাচ্ছি। আনসারটা আমি বলে দিচ্ছি, দিস ইজ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এটা আমরা আগেই বলেছি, অ্যাসেলি যদি নেফ্রোটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করে তাহলে এটা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, যদি নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করে তাহলে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হিসেবে প্রেজেন্ট করে। নেক্সট চলে আসতেছে, পেশেন্ট ইজ ইনভেস্টিগেটেড ফর হেমোপ্টাইসিস, হি ইজ নন স্মোকার, no respiratory history of nose. Whilst awaiting a bronchoscopy, he became lethargic and anorexic. Blood tests show the following: sodium normal, potassium is on the higher range, urea high, creatinine very high, 271. That means around 3.5 milligram per day. So a renal biopsy is performed and shows linear immunoglobulin deposit along the basement membrane. Linear immunoglobulin deposit around the basement membrane. What type of antibodies is most likely the cause of this presentation? তাহলে পেশেন্ট হেমোপ্টাইসিস নিয়ে আসছে, সাথে ক্রিয়েটিনিন রেজড, ইউরিয়া রেজড, তার মানে একটা র্যাপিডলি প্রোগ্রেসিং ডিজিজ নিয়ে আসছে পেশেন্ট, আরপিজিএন নিয়ে আসছে, এবং রেনাল বায়োপসিতে দেখা গেল যে ইমিউনোকমপ্লেক্সগুলো আইজিজি টাইপ এবং বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে ডেভেলপ করেছে। হোয়াট মাইট বি দ্য লাইকলি কজ? এখানে ইজ ইট সি অ্যাঙ্কা অর ইমিউনোগ্লোবুলিন এ? সি অ্যাঙ্কা এবং পি অ্যাঙ্কা নিয়ে আমরা তখনই চিন্তা করব যদি আমাদের ইমিউনোফ্লোরেসেন্সটা নেগেটিভ আসে। এখানে নেগেটিভ ইমিউনোফ্লোরেসেন্স আসার সম্ভাবনা নাই, কারণ লিনিয়ার বলেই দিয়েছে। তাহলে সি অ্যাঙ্কা এবং পি অ্যাঙ্কা পাওয়ার সম্ভাবনা কম। আইজিএটা আমরা পাবো আইজিএ নেফ্রোপ্যাথিতে, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডিজ আমরা পাবো এসএলইতে, ওখানে এরকম কিছুই মনে হচ্ছে না এসএলইর। আর যেটা বাকি থাকে সেটা হলো যে অ্যান্টিগ্লোবুলার মেমব্রেন অ্যান্টিবডিজ অথবা অ্যান্টিজিপিএম অ্যান্টিবডিজ। গুড পোস্টার সিনড্রোম আগেই বলেছি, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, রেনো-পালমোনারি সিনড্রোম এখানে, তাহলে আমরা পাবো যে অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিবডিজ। সো আনসার ইজ ই। নেক্সট কোয়েশ্চেন, which one of the following types of glomerulonephritis is most commonly associated with partial lipodystrophy? Again, একটা অ্যাসোসিয়েশনটা যদি আমাদের মনে থাকে পড়া খুবই সহজ, অ্যাসোসিয়েশনটা যদি আমাদের মনে না থাকে পড়া অলমোস্ট ইম্পসিবল। তাহলে মিনিমাল চেইন ডিজিজ অ্যাসোসিয়েশন? নো, মিনিমাল চেইন ডিজিজের অ্যাসোসিয়েশন হলো অ্যাটোপি, এনএসএইচ, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি লাইক হজকিন্স লিম্ফোমা, সো এটা বাদ। ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস? নো, এসএলই হিসেবে প্রেজেন্ট হয়, এসএলই তে প্রেজেন্ট এই প্রেজেন্টেশন হয়। মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস? ইয়েস, কমপ্লিমেন্টারি। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তারপর এগুলো পড়ে যাচ্ছি জাস্ট। Membranous glomerulonephritis association is solid organ tumor, Hep C, heavy metals poisoning, drugs এর মধ্যে NSAID and penicillamine. So
নট পার্শিয়াল লাইপোডিস্ট্রফি। আরপিজিএন, আরপিজিএন এর তো আমরা স্মল ভেসেল ভাস্কুলাইটিস হিসেবে জানি কোনটা কি। সো এখানে আনসার হবে মেসেঞ্জিওক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। কোন টাইপ? কমপ্লিমেন্ট টাইপ। আনসার সি হবে। ওকে, নেক্সট, a 60-year-old man was diagnosed last year with adenocarcinoma of lung. A 4 centimeter mass lesion was treated with right lower lobectomy. Now has an abdominal CT scan that reveals scattered hepatic mass lesion and hilar lymphadenopathy. For several weeks, he has had increasing malaise. Urinary protein very high, 3+, UTP high, 2.7 gram, urea high, around urea is 30, creatinine very high, 450 micromole per liter. Renal biopsy shows focal deposition of IgG and C3 in granular pattern. তাহলে এখানে কি হলো, একটা সলিড অর্গান ম্যালিগন্যান্সি, সাথে পেশেন্ট কেম টু ইউ উইথ নেফ্রোটিক সিনড্রোম, রেনাল ফেলিওর। এখানে কোনো ব্লাডের কথা বলা নাই, তাহলে এক কথা এটা নেফ্রাইটিক গুলা বা ভাস্কুলাইটিস গুলা এখানে আসতেছে না। সলিড অর্গান টিউমারের সাথে নেফ্রোটিক সিনড্রোম, তাহলে অ্যাসোসিয়েশনটা अगेन আমরা মনে করার চেষ্টা করি। গুড পোস্টার সিনড্রোম ইজ এ নেফ্রাইটিক টাইপ অফ আরপিজিএন বাট membranous glomerulonephritis is the correct answer because এখানে solid organ tumor association with nephrotic syndrome. Minimal change glomerulonephritis এর সাথে টিউমারের কোনো অ্যাসোসিয়েশন নাই, সো এটা হবে না। Nodular glomerulosclerosis is finding of diabetic nephropathy and RPGN again no. So the correct answer would be membranous glomerulonephritis. দেখেন যদি বুঝে পড়ি ব্যাপারগুলো খুবই সহজ, যদি অ্যাসোসিয়েশন মনে রাখতে না পারে ব্যাপারটা পারা আসলেই খুবই কঠিন। সো উইথ দিস আমার গ্লোমেরুলোনেফ্রাইটিস টপিকসটা শেষ হলো। আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। গ্লোমেরুলোনেফ্রাইটিস আমি যখন প্রথম পরীক্ষা দিচ্ছি তখন আমার খুবই কঠিন লাগতো, বিকজ আমি হয়তো বা আন্ডার গ্রাজুয়েটে রেনাল নিয়ে এত খুব বেশি ডিটেলস পড়া সম্ভব হয় না, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। অথচ ব্যাপারগুলো যদি আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ মনে রাখি, অ্যাসোসিয়েশন কি, লাইট মাইক্রোস্কোপিতে কি, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কি, ইমিউনোফ্লুওরেসেন্সে কি, এগুলো যদি জাস্ট ক্লিন কাট মনে রাখতে পারে, এগুলো পড়া একদম কোনো ব্যাপারই না। এবং পরীক্ষা এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আপনি যে পরীক্ষায় দিতে চান আপনার এখান থেকে কোয়েশ্চেন হবেই, আই ক্যান গ্যারান্টি ইট। সো এগুলা খুব সহজে মনে রাখা যায়, এতটুকু পারলেই এখান থেকে মিনিমাম আপনি 2টা থেকে 3টা কোশ্চেন যে পরীক্ষায় যান আপনি পাবেন, জাস্ট এই অল্প কয়েকটা কথা মনে রাখতে পারলেন। সো আর এর চেয়ে বেশি আলোচনা আজকে না করে আমরা এগুলো জাস্ট ডেমো ক্লাস, যার কারণে ইন ডিটেলস আলোচনা করার সময় আসলে খুব বেশি পাওয়াও যায় না। 1 ঘন্টার মধ্যে গ্লোমেরুলোনেফ্রাইটিস আলোচনা করে ফেললাম, তার মধ্যে আবার কিছু প্র্যাকটিস সেশনও করে ফেললাম। সো ইন ডিটেলস হয়তো খুব বেশি আলোচনা করিনি, তবে জিস্ট এটাই, এগুলো এতটুকু পারলেই মোর দ্যান এনাফ। এগুলো যদি আমরা ঠিক মতো ভালো মতো মুখস্থ করতে পারি। সো আজকে আমি এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবেন। এই আমার এই লেকচারটা কিছু একটু হলেও দেখবেন, দেখে এই টপিকসগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকলে আশা করি এগুলো দূর হয়ে যাবে। আর যদি স্টিল কোনো কনফিউশন থাকে প্লিজ আমার লিঙ্কটাতে কোয়েশ্চেন করবেন, আমি ওগুলো আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আজকে এখানে রাখি। করোনার মধ্যে সুস্থ থাকি, ঘরে থাকি, ইনশাল্লাহ এই প্যান্ডেমিক আমরা মোকাবেলা করব, এটাতে আমরা জিতবো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।